সিলিন্ডার অটোমেটিক ডিপার্টমেন্ট। আমি স্যার আর ম্যাডামকে বলবো যে আপনারা আপনাদের বক্তব্য শুরু করুন। ধন্যবাদ। ধন্যবাদ কিবরিয়া। আজ 8 সেপ্টেম্বর 25তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস। কোভিড-19 পরবর্তী ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসটি নানা কার্যক্রমের মাধ্যমে পালিত হচ্ছে। আপনাদের সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামিমা আক্তার, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এবং এই বছর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল আলোচ্য বিষয় হলো কোভিড-19 দ্বারা আক্রান্ত ব্যক্তির পুনর্বাসন এবং চিকিৎসা ব্যবস্থাপনায় ফিজিওথেরাপি পেশাজীবীদের ভূমিকা। এই ধারাবাহিকতায় ফিজিওথেরাপি বিভাগ সিআরপি মিরপুর প্রতি বছরের ন্যায় এই বছরও বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি রূপসাজ্জাদ সোনিয়া ম্যাডাম, জুনিয়র কনসালটেন্ট এবং ইনচার্জ ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম। আজ 8 সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্রতিপাদ্য বিষয় হচ্ছে করোনা পরবর্তী ফিজিওথেরাপি পুনর্বাসন। বিভিন্ন গবেষণায় দেখা যায় কোভিড-19 যারা আক্রান্ত তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা পরিলক্ষিত হয়। এই কোভিড-19 পরবর্তী উদ্ভূত এই শারীরিক সমস্যা কিভাবে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন করবেন অথবা কিভাবে এই সমস্যা কাটিয়ে তুলতে সক্ষম হবেন, এই সংক্রান্ত কিছু বেসিক ইনফরমেশন এবং কিছু এক্সারসাইজ আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আজকের এই আয়োজনের মূল লক্ষ্য। আশা করব আজকের এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে অথবা এই বেসিক ইনফরমেশনের মাধ্যমে আপনারা আপনাদের শারীরিক সমস্যা কাটিয়ে পূর্বের অবস্থায় ফিরে যেতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ করছি মোহাম্মদ মোর্শেদুল কাদের স্যারকে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সিআরপি মিরপুর, বক্তব্য প্রদান করার জন্য এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোর্শেদুল কাদের, আমি সিআরপি মিরপুরে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। প্রথমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অনেক কষ্ট করে এসেছেন এবং একসাথে ধন্যবাদ জানাই সিআরপি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টকে, এখানে সিআরপি সব ডিপার্টমেন্টই এর সুন্দর একটা আয়োজন করার জন্য ভালো লাগছে। তো আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস, দিবসটা আমাদের ফিজিওথেরাপি প্রফেশনালদের জন্য, যারা প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট আছেন আমাদের জন্য খুশির একটা দিবস। একই সাথে আমরা এই দিবসটাকেও চিন্তা করেছি যে আমাদের ফিজিওথেরাপি পেশা এই সম্বন্ধে সবাইকে জানানো, আপনাদেরকে জানানো। একই সাথে আমাদের ফিজিওথেরাপি দিবসের করতে গেলে মনে করেন পুনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকা, সেটা নিয়ে আজকে স্পেশালি আজকে সারাদিনের যে প্রোগ্রামটা, সারা 3 দিন প্রোগ্রাম, কিন্তু অল্প সময়ের জন্য আপনাদের নিয়ে যে প্রোগ্রামটা, সেটাতে সরকার হয়েছে একটা করতে রাখতে হবে। আপনাদের সাথে যে থেরাপিগুলো আছে, এই থেরাপির মাধ্যমে আমরা কোভিড-19 পরবর্তী সমস্যাগুলো কি সেগুলো কিভাবে আমরা উত্তরণ করতে পারি, সেখানে বের হয়ে আসতে পারি, আমরা চেষ্টা করছি পুরো বাচ্চাদের মধ্যে জানানো। এবং একই সাথে আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের যারা আছে সবাইকে বলবেন, কারণ আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের এই কোভিড সিচুয়েশন, যারা আক্রান্ত হন ওরাই ভালো বলতে পারবে যে আসলে অনেক
রেসিডুয়াল অনেক সমস্যা থেকে যায়, সেটা আমাদের স্বাস্থ্যের সমস্যা থেকে যায়, আমাদের অনেক বিকল্প থেকে যায়, সেই বিষয়গুলো সবাই আমরা বের করতে পারবো। থ্যাংক ইউ। প্রপার ফিজিওথেরাপি ছাড়া সম্পূর্ণ কোনো কাজ সম্ভব না। তো এটার জন্য আপনাদেরকে জানানো বা আপনাদেরকে বলা যায় আপনারা সবাই মেন যাবেন, এবং একই সাথে আপনারা আপনাদের আত্মীয়স্বজন যারা আছে যাদেরকে দেখবেন তাদেরকে আপনারা এটা বলবেন যে কেন প্রতিষ্ঠা দরকার, এবং একই সাথে আপনারা আমাদেরকে রেফার করবেন যাতে করে আমরা এই সার্ভিসটা নিয়ে আপনাদের ভালো করতে পারি। তো অনেক ধন্যবাদ। একই সাথে আমি এখানে যারা আছেন ফিজিওথেরাপিস্ট সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আজকের প্রোগ্রামটা আয়োজন করার জন্য। একই সাথে আমি থ্যাংক ইউ। ধন্যবাদ এজিএম স্যারকে তার উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্য। এখন আমি অনুরোধ করছি এমডি রাকিব হোসাইন, ইনচার্জ অকুপেশনাল থেরাপি, আমাদের ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আকারে আমাদের কিছু বলার জন্য। হ্যাঁ স্যার, হয় না, হয় না, 20 সেকেন্ড, প্রায় 5 সেকেন্ডের মতো লেট। আজকে 8 সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিশেষ করে ফিজিও পরিবারের সকল সদস্যদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজকে প্রতিষ্ঠায় করোনা সংক্রমণ করোনার ক্ষেত্রে ফিজিওথেরাপি পুনর্বাসনের বিকাশ হয়েছে। আপনারা জানেন যে করোনার ক্ষেত্রে এই ধরনের কিছু প্রবলেম থাকে, এবং সেটার ক্ষেত্রে পুনর্বাসন সেবা ছাড়া কিন্তু আমরা এটাকে পুনর্বাসন করতে পারবো না। তো এই বিষয় সম্বন্ধে শুনতে আজকে আমরা আরো বেশি করে জানতে পারবো, এবং এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সিএফপিকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ রাকিব। এই পর্যায়ে আমি অনুরোধ করছি সুলতান রাজিয়া ম্যাডামকে, পেডিয়াট্রিক ইউনিট ইনচার্জ এবং জুনিয়র কাউন্সিলর অকুপেশনাল থেরাপিস্ট আমার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ উপস্থিত আমাদের রয়েছে আমাদের প্যারেন্টস বা আমাদের যারা যারা রয়েছেন আসসালামু আলাইকুম। আমাদের যারা রয়েছেন বিভিন্ন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি বলবো যে এই সময় সিচুয়েশনে এইরকম একটি অনুষ্ঠান আমরা এখন করতে পেরেছি, তো এটাই আমার অনেক বড় একটা বিষয়। এবং আপনারা সবাই জানেন যে এই সিচুয়েশনে বা কোভিড রিহেবিলিটেশনের জন্য ফিজিওথেরাপি আমরা অলরেডি এটা সম্পর্কে জেনেছি, এবং আমি এটার জন্য আরো স্বাগত জানাচ্ছি যে তারা সুন্দরভাবে এই কাজটা করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমি এখন রিকোয়েস্ট করছি জান্নাতুল সাবনা, রেজিস্টার এমসিডি ইউনিট সিআরপি মিরপুর, বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে কিছু বলার জন্য। আমি যখন মেডিকেলে ভর্তি হই তখন আসলে মানে মেডিকেলে পড়াশোনা করি তখন আমি ফিজিওথেরাপি সম্পর্কে একটা জানতাম না। তো আমি 2017 সালে আসলে ঢাকায় এসে খাওয়ার থেরাপিতে জয়েন করি। তো আমি একটা কথা যেটা শেয়ার না করলেই নয়, তখন আমার লাইফ থেকে একটা পরিস্থিতি। আমার নানু মারা গিয়েছিল হচ্ছে 2006 সালে। আমার নানু স্পাইনাল কর্ড ইনজুরি ছিল। তো তখন আমি ছিলাম, তো আমার নানুর জন্য আসলে ফিজিওথেরাপিটা খুব দরকার ছিল, বাট আমি তখন ওটা সম্পর্কে জানতামও না। আমার নানুকে ট্রিটমেন্ট না দিয়ে কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়া হয়। তো থেরাপিতে এসে আসলে আমি জিনিসটা দেখি, তখন আমার নানু খুব ঠিক হয় যে আমি কিছু জানতাম যে থেরাপির ব্যাপারটা, কিছু ফিজিওথেরাপি ব্যাপার কিছু জানতাম, তাহলে হয়তো আমার নানু আসতে সুন্দরভাবে হয়তো মৃত্যু বরণ করতো। তিনি টোটালি বেড রিডেন ছিলেন, 6 মাস থেকে উনি এরপরে আসলে ফিজিওথেরাপি
তো মানে বিভিন্ন ধরনের অবস্থান আমি খুব লাভ করি এইখান থেকে আসলে আমি চাকরি ছাড়বো মানে এই প্রফেশনটাকে আমার এতই ভালো লাগে যে না এটা দিয়ে আসলে মানুষ অনেক উপকৃত হয়। আমি সাভারে অনেকদিন কাজ করেছি, এমন এমন পেশেন্ট দেখেছি যে আমাদের করা কিছুই থাকে না, জাস্ট আমরা ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে পড়ে রাখি এটাই। বাট একজন ক্লিনিক্যাল প্রাথমিক চাইলে তো পেশেন্টকে হাতাই নিয়ে যেতে পারে, এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার, যেটা আমার আগে থেকে কখনো জানা ছিলই না। এইটা দেখতে মানে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে আমার নাম তো আমি করতে পারতাম, কিন্তু আমি একটু জানতাম। তো আমি আপনাদের প্রফেশনটাকে আসলে মনে থেকে অনেক রেসপেক্ট করি। তো আমিও চাই যেন আপনারা খুব ভালোভাবে এই প্রফেশনটাকে রেসপেক্ট করে আপনারা সামনে আগাই যান। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ রেজিস্ট্রার ম্যাডামকে। তবে জরুরি দ্বারা একজন ব্যক্তিকে পূর্ব অবস্থা থেকে একজন ফিজিওথেরাপিস্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা কোভিড-19 পরবর্তী পুনর্বাসন সেবা সম্পর্কিত একটি উপস্থাপনা দেখব। উপস্থাপনাটি উপস্থাপন করবেন সঞ্জীব চন্দ্র মন্ডল, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, সিআরপি, মিরপুর। সমগ্র পৃথিবী আজ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে পার করছে। বিশ্বের বড় বড় পরাশক্তি যেমন আমেরিকা এবং ইউরোপের বড় বড় দেশগুলো আজ অদৃশ্য করোনার কাছে বড় অসহায় এবং পরাজিত, এবং লক্ষ লক্ষ মানুষ হারিয়েছে তার আত্মীয় স্বজন আজকে পরিজন। আমি সঞ্জীব চন্দ্র মন্ডল এখনকার উপস্থাপনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সারা বিশ্বের 111টি দেশের ফিজিওথেরাপিস্টগণ একযোগে এই দিবসটি পালন করছে। বিশ্ব ফিজিওথেরাপি সংস্থা সারা বিশ্বের ফিজিওথেরাপি পেশাজীবীদের একটা সংস্থা, যেটি সারা বিশ্বের ফিজিওথেরাপিস্টদের পেশার মান উন্নয়ন, পেশার মান নিয়ন্ত্রণ এবং যুগোপযোগী দিক নির্দেশনা দিয়ে থাকে। আমি এবছর আমাদের এই বিশ্ব সংস্থাটি মূলত করোনা পরবর্তী গুরুত্ব এবং ভূমিকা তুলে ধরার চেষ্টা করেছে সারা বিশ্বকে। আমার এখানকার আলোচ্য বিষয় করোনা পরবর্তী চিকিৎসা এবং পুনর্বাসনের গুরুত্ব। এখন আমরা জানবো করোনা ভাইরাস। আমরা জানি করোনা ভাইরাস শ্বাসকষ্টের একটি রোগ। এর আগে কখনোই দেখা হয়নি, সম্পূর্ণ নতুন এক ধরনের ভাইরাস যা মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটায়। এই করোনা ভাইরাস সর্বপ্রথম গত বছর ডিসেম্বরে আমাদের চীনের দেশে প্রাদুর্ভাব দেখা যায়। করোনা ভাইরাস মূলত আমাদের মাধ্যমে ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং আক্রান্ত ব্যক্তির উপরে সংস্পর্শে আসে, তাহলে এই ভাইরাসটি ধরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমরা কিছু নিয়ম পদ্ধতি নিয়েছি, তাহলে করোনা ভাইরাস আমরা যেমন ঘন ঘন সাবান দিয়ে 20 থেকে ধরে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। কাশি এবং কাশির চেষ্টাটা দিয়েছে, তার মানে হচ্ছে আমরা হাত দিয়ে কোন দিয়ে মুখ এবং নাক থেকে আমরা এই কার্য সম্পাদন করব। এছাড়া আমরা কাশি এবং কাশির সময় টিস্যু এবং রুমাল ব্যবহার করতে পারি। যতটুকু সম্ভব আমাদের মুখমণ্ডল স্পর্শ করার ক্ষেত্রে বিরত থাকবে। করোনা ভাইরাস মূলত চোখ, নাক এবং মুখ দিয়ে আমাদের মানব দেহে রয়েছে। আমাদের আপনার কারো যদি জ্বর, কাশি, শ্বাসকষ্ট থেকে থাকে, তাহলে আমরা সুস্থ হওয়ার আগ পর্যন্ত নিজেদেরকে আলাদা রাখবো। সেই সাথে প্রয়োজনে ব্যতীত আমরা বাহিরে যাব না এবং ভ্রমণ থেকে বিরত থাকবো। করোনা ভাইরাসের পরিসংখ্যানে দেখা যায় গতকাল সারা বিশ্বে মোট আক্রান্ত রোগীর সংখ্যা 2,73,00,000 এবং মৃত্যুবরণ করেছে 99,03,000-এরও অধিক। সুস্থ হয়েছে 1,93,00,000 অধিক রোগী এবং চিকিৎসাধীন আছেন 70,00,000-এরও অধিক রোগী। গবেষণায় দেখা গেছে আমরা যদি একজন রোগীর ভর্তি থাকা অবস্থায় পুনর্বাসন সেবা দিয়ে দিতে পারি, বিশেষ করে রেসপিরেটরি, তাহলে রোগীর মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই কমে যায়। সেই সাথে রোগী হসপিটালে অবস্থান করার সময় সেই সাথে যেসব রোগীগণ
বাড়িতে চলে গেছে তাদেরও 30% রোগী এই পুনর্বাসন সেবাটা করে। এর কারণ হচ্ছে করোনা পরবর্তী সময়ে আমাদের রোগীরা কিছু সমস্যার সম্মুখীন হয়, যেমন ফুসফুসের সক্ষমতা কমে যায়। এর কারণ হচ্ছে করোনা রোগীরা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা হয়, তাদের অনেক বেশি শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়, এই কারণে ফুসফুসে অনেক বেশি আক্রান্ত হয়। মাংসপেশির দুর্বলতা অনেক বেশি দেখা দেয়, কারণ সে অনেক দিন বিছানা বসে থাকে এবং জয়েন্ট বা অস্থিসন্ধি শক্ত হয়ে যায়, তার চলাচল অনেকটা কমে যাবে এবং একজন করোনা রোগী খুব সহজে ক্লান্তি এবং অবসাদে ভোগে। তার প্রাথমিক কাজকর্মের সক্ষমতা কমে যায় এবং কর্মকাণ্ডে তার পরিধি ভারী কাজ সে করতে পারে না এবং তার অনেকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এবং হসপিটালে থাকা, পরিবার এবং সমাজ থেকে আলাদা থাকার কারণে তাকে স্নায়বিক এবং প্রকৃতিগত সমস্যা দেখা দেয়, তার মানসিক কিছু সমস্যা দেখা দেয়। এই জন্য করোনা পরবর্তী সময়ে পুনর্বাসন সেবা প্রয়োজন। পুনর্বাসন সেবাটা স্বাস্থ্যসম্মতার উন্নয়ন এবং পুনরুদ্ধারে সহজ হয়ে থাকে। শ্বাসকষ্টের সমস্যা দূরীকরণে ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ ভালো পালন করে থাকে। মাংসপেশির শক্তি বৃদ্ধির জন্য এই পুনর্বাসন সেবাটা প্রয়োজন। সেই সাথে স্নায়বিক সমস্যা দেখা দেওয়ার কারণে শারীরিক কিছু ভারসাম্য দেখা যায়, এটা নিয়ন্ত্রণের জন্য পুনর্বাসন সেবাটা প্রয়োজন। মানসিক চিন্তা ভাবনার উন্নতির জন্য এই পুনর্বাসন সেবা প্রয়োজন। মানসিক চাপ কমানো এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য এই পুনর্বাসন সেবা সহায়ক। সেই সাথে আত্মবিশ্বাস বৃদ্ধি, বিশেষ করে কর্মশক্তি বৃদ্ধি এবং পুনরুদ্ধারে পুনর্বাসন সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফিজিওথেরাপিস্ট এই পুনর্বাসন সেবার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন একজন রোগীর আরম্ভিক প্রতিষ্ঠাতা উন্নয়ন পেতে এবং পুনরায় ফিরে পেতে ফিজিওথেরাপিস্ট ভূমিকা পালন করে। তার শ্বাসকষ্টের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে ফুসফুসের ভিতরে এক্সারসাইজের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করে এবং ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য এটা সহায়ক ভূমিকা পালন করে। একজন ফিজিওথেরাপিস্ট এক্সারসাইজের মাধ্যমে অ্যাসেসমেন্টের মাধ্যমে থেরাপিউটিক এক্সারসাইজ প্রদান করে, যেটা শারীরিক সক্ষমতা উন্নয়নে সহায়তা করে এবং একটা রোগীর সুস্থতা এবং বিশ্রাম এই দুইয়ের মধ্যে ভারসাম্য নিয়ন্ত্রণ করে একজন থেরাপিস্ট কাজ করে। কারণ তার সারাটা দিন অনেক বেশি দুর্বল এবং ক্লান্তি থাকে, কোনো কাজ করতে তার অনেক সেক্ষেত্রে ফিজিওথেরাপি ব্যালেন্স করতে সহায়তা করে। দৈনন্দিন কর্মকাণ্ডে পুনরায় ফিরে আসলে ফিজিওথেরাপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সাথে বিষয় জটিলতা থেকে মুক্তি লাভের পরামর্শ করে থাকে। এখন আমরা দেখবো সর্বশ্রেষ্ঠ থেরাপিউটিক এক্সারসাইজ যেগুলো একজন করোনা পরবর্তী রোগী বাসায় প্র্যাকটিস করতে পারে, যেমন গভীরভাবে নিঃশ্বাস নেওয়া এবং কিছুক্ষণ ধরে রাখা, জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে চর্চা করা, বসা থেকে দাঁড়ানো, দাঁড়ানো থেকে বসা প্র্যাকটিস করা, পায়ের গোড়ালি ভর দিয়ে দাঁড়ানো, পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়ানো, এক পায়ে দাঁড়ানো, দাঁড়িয়ে দুই হাত দিয়ে দেয়ালের সামনের দিকে ঠেকা দেওয়ার চেষ্টা করা, সিঁড়ি বা ধাপ ব্যবহার করা এবং নিয়ম করে প্রতিদিন। এটা তো ফিক্সড হয়ে রয়েছে ছবি। আমরা কিছুক্ষণ পরে থেরাপির মাধ্যমে একই ছবি এক্সারসাইজ আমরা দেখাবো এবং কিভাবে করতে সেটা আমরা এটা আমরা ছবি দিতে চাইলেন না, মনে আছে? এই পর্যায়ে আমরা বিশেষ একটা কথা বলতে চাই যে সর্বপ্রথম বাংলাদেশে সমন্বিত পুনর্বাসন সেবা চালু করেছে না, এটা এখানে মিনিমাইজ করে দিন। এবং সাইকোলজিস্ট কাজ করে থাকে। আমাদের এই সেবাটি বর্তমানে সিআরপি বিভাগ কার্যালয় শাখায় সিআরপি মিরপুরে চলমান রয়েছে। এখন আমাদের সম্মানিত রোগীদের উদ্দেশ্যে আপনাদের কাছে কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে আমাদের এই পুনর্বাসন সেবার উদ্দেশ্য সম্পর্কে, পুনর্বাসন সেবার কার্যক্রম এবং ফিজিওথেরাপি সম্পর্কে, সেক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করতে পারেন। এই মুহূর্তে আমাদের আমি অনুরোধ করবো আমাদের আপনাদের সকলকে সহযোগিতা করার জন্য কিছু বিষয়, যেমন যদি আমাদের করোনা পুনর্বাসনের সামগ্রিক থেরাপি প্রস্তুতি এবং রিকোয়েস্ট করবো ব্যাখ্যা দেওয়ার জন্য এবং আমাদের ফিজিওথেরাপি ব্যবস্থাপনা করোনা
বসে থাকে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম আমাদের পড়াশোনা করে এটার জন্য ধন্যবাদ সুনীল স্যারকে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনার একটু কষ্ট করে লিখে রাখবেন, আমরা উত্তর দেবো, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য প্রশ্নোত্তর পর্বটাকে আমরা সরাসরি সম্প্রচারে নিতে পারছি না। ধন্যবাদ সুনীল স্যারকে এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। এখন আমি মুস্তাফ খানম পড়াশোনাটাকে অনুরোধ করছি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। সরি, আমার আসলে দুঃখ বসে গেছে। Bismillahirrahmanirrahim. In the name of Allah, the most merciful and the especially merciful. এখন আপনারা যে প্রেজেন্টেশন দিয়েছেন, সুন্দর প্রেজেন্টেশন, আমার মনে হয় যে আপনারা পুরোপুরি একটা ধারণা হয়েছে। আর আমি যে জিনিসটা বলতে চাই যে আমরা ফিজিওথেরাপি চিকিৎসা করোনা রোগীদের ক্ষেত্রে কোন ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা চিকিৎসা সেবাটা দিয়ে যাবো। প্রথমত যাদের ক্ষেত্রে মায়ের সিমটম সাথে নিউমোনিয়া এবং কোএক্সিস্টিং রেসপিরেটরি or neuromuscular comorbidity, যেমন cystic fibrosis, neuromuscular disease, spinal cord injury, bronchitis, and chronic obstructive pulmonary disease. এর সাথে যেটা থাকবে, যদি কারো সিভিয়ার সিমটম দেখা যায়, যে ধরনের যাদের ক্ষেত্রে আমরা ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি সার্ভিস দিব। বিকজ কারণ হচ্ছে যদি আমরা ভেন্টিলেশন থেকে একজন রোগীকে কোভিড-19 নেগেটিভ হওয়ার পরে চিকিৎসা সেবা দিতে যায় বা তাকে তার নর্মাল জীবন ফিরিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে মরবিডিটির চান্স মানে মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। এবং আমাদের আজকের যে প্রতিগত বিষয় বেসিক্যালি পুনর্বাসন সেবা, সেক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমরা বলতে পারি, যেমন রোগীদের ক্ষেত্রে আর্লি মোবিলাইজেশন, এক্সারসাইজ, রিহ্যাবিলিটেশন ইন ICU patient with significant functional decline and develop ICU acquired weakness. ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ মুস্তাফ খানম পরশ ম্যাডামকে তার ইনফরমেটিভ প্রেজেন্টেশনের জন্য। আমি এখন আমরা সরাসরি আমাদের এখন গ্রুপ থেরাপিতে চলে যাচ্ছি। মাইন্ডকে এবং আইনকে অনুরোধ করছি তাদের কোভিড পরবর্তী পুনর্বাসন সেবা সম্পর্কে যে গ্রুপটি হওয়ার কথা সেটাকে কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ। দিয়ে দিই কাছে ডিলিট করে বক্ত করে দিয়ে ওইটা দিয়ে সবাই কেমন আছেন আপনারা? ভালো ঠিক আছে না? আজকে আমরা এখানে কেন এসেছি তো বলেন। থ্যাংক ইউ। করোনা পরবর্তী ফিজিওথেরাপির জন্য তো আমরা সবাই এতক্ষণ একটা প্রেজেন্টেশন দেখলাম এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে করোনা পরবর্তী সময়ে আমাদের জন্য ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে আমরা কিছু গাইডলাইন দেখতে পেয়েছি যেগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবং এটা শুধু আমরা এখানে অ্যাপ্লাই করব না, আমরা ইনশাআল্লাহ আমাদের বাসায় আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে জিনিসগুলো শেয়ার করব এবং শেয়ার করার মাধ্যমে তাদেরকেও এই জিনিসগুলো প্র্যাকটিস করতে সাহায্য করব। ঠিক আছে, আমরা কি প্রস্তুত আছি সবাই? এর উপর রেখে দেন। যাচ্ছি
আমি শুরুতে বলে দিচ্ছি যে আমাদের পরবর্তী যে চিকিৎসা সেটার জন্য আমাদের কিছু ব্যায়াম আপনাদের সাথে আমরা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এক্সারসাইজগুলো বাসায় নিয়মিত করবেন। ইভেন করার পরে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে এই হচ্ছে যদি করোনার পরে আমাদের ফুসফুসের কিছু সমস্যা দেখা দেয় সেটার কারণে ফুসফুসের সমস্যার পেছনে কারণ হচ্ছে আমাদের কার্যক্ষমতা অনেক ক্ষেত্রে কমে যায়। আমরা সেই ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানোর জন্য আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যায়াম করব। আচ্ছা, আর মেনলি হচ্ছে গিয়ে আমরা এই ব্যায়ামগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ফুসফুসের যে কার্যক্ষমতা বাড়ানো, আর হচ্ছে কি আমাদের যে ঘন ঘন শ্বাস প্রশ্বাস হয় ঠিক আছে খুব ভালো আছে। তারপরে হচ্ছে কি আমাদের যে শ্বাসযন্ত্রের যে মাংসপেশিগুলো আছে সেগুলোর শক্তি বাড়ানোর জন্য, তারপরে হচ্ছে কি আমাদের যে শ্বাস প্রশ্বাসকে যে আমরা সহজভাবে নিতে পারি সেটাকে আমরা যে উৎসাহিত করি সেটার জন্য। আর হচ্ছে কি আমাদের কিছু ক্ষেত্রে কোভিডের পরে অনেক রোগীরাই অ্যাংজাইটি, বিষণ্ণতা, ডিপ্রেশন এগুলোতে ভুগে থাকেন। সেইগুলো আমরা যদি কমাতে পারি সেই ব্যায়ামগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা শুরু করি নাকি? আমরা সবাই দাঁড়াবো। উল্টে দিন না উপরে আমাদের প্রত্যেক পেশেন্টের পেছনে একজন করে ভলান্টিয়ার, আমাদের যারা ফিজিওথেরাপিস্ট আছে একজন করে ফিজিওথেরাপিস্ট দাঁড়িয়ে যান প্রত্যেক পেশেন্টের সাথে আছে। সবার সাথে একজন করে দাঁড়িয়ে যায়, সবার কম একটু তাড়াতাড়ি যায় সবাই। হ্যাঁ, আরেকটু গ্যাপ করে দেই। আপু আরেকটু সামনে চলে আসুন, আপনি আরেকটু বুঝতে পারছেন একটা পেছনে গিয়ে এই পর্দায় নিয়ে ভাই এদিকে মাঝখান থেকে ঠিক আছে। আমরা সবাই যেন একটা পরিমাণ জায়গা রাখতে পারি, হ্যাঁ এরকম পরিমাণ জায়গা করে দিই, পিছনের দিকে চলে যাই, এদিকে তো একটু দাঁড়ান, এদিকে দুজন পেছনে দাঁড়ান। আঙ্গার ব্যবস্থা করে না পড়ে যাবে কিন্তু আমাদের বিশ্বাস একটু ধরে রাখেন। আমাদের বুকের মাধ্যম খুবই জরুরি। সর্বপ্রথম আমরা বুকের পেশি সবাই যদি বসে যায় আসবে কিভাবে, ঠিক আছে আমি দেখা দিচ্ছি। আমরা হাতটা এভাবে পজিশনে নিব, সবাই ডান হাত নেই করবে না এটা জাস্ট ডান হচ্ছে এই, ঠিক আছে জাস্ট এই দিকে স্ট্রেচ করব আমরা। দুই তিন লাইট তো তুমি ওই পাশে দাও মাইরে আবার হচ্ছে একই রকম ভাবে অপোজিট হাত, ঠিক আছে 1 2 3, ঠিক আছে এভাবে আমরা এখন 10 বার করব। হ্যাঁ আবার 1 2 3, আবার 1 2 3, 10 বার। ভাই কি না এটা ওই যে আপনি একটু করলে করার জন্য ও তাই নাকি এই জন্য আমি ওটাই ধরে আছি বন্ধ করতে বলছি। আমি ওর সাথে ডিসপ্লে আছে ভাইয়া যদি হেডটা কিভাবে করবে আস্তে এটা কি বন্ধ হয়ে গেছে এরপর আমাদের দ্বিতীয় এক্সারসাইজটা হচ্ছে যেটা কই আমরা তো প্রেজেন্টেশনে দেখেছি যে আমাদের কুচকাওয়াজ করতে বলা হয়েছে। হ্যাঁ তো এখন আমরা কি কুচকাওয়াজটা করব। কুচকাওয়াজটা আমরা কিভাবে করব? স্বভাবতই আর্মিরা যেভাবে করে ওভাবে আমরা করবো না, আমরা একটু সহজ ভাবে করবো। সেটা হচ্ছে আমরা আমাদের দুটো হাত এভাবে রাখবো, ঠিক আছে দেখে 1 অনেক খুব ছবি আছে নাম্বার 2 3 4 5 যেটুকু হয় 6 7 8 তুমি একটা কই হ্যাঁ 9 কোনটা সাফারি কি 10, ঠিক আছে কারো কোনো সমস্যা হচ্ছে? আইফোন তো কোনো সমস্যা হলে বলেন আমাকে একটু বলুন। এটা কোনটা দেখে যান ওনাটাতে একটু ইয়েতে রাখেন আর একটু কাছাকাছি রাখেন, আপনাকে মনে হাঁটতে একটু সমস্যা ওভাবে একটু দেখেন। আচ্ছা না এটা তো আপনার ইয়ে থেকে এবার তাহলে আমরা বসে একটা এক্সারসাইজ করবো, ঠিক আছে আমরা যেটুকু পারি অতটুকুই করি, বেশি বেশি দিব না। আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে আমাদের দুই হাত
এবং এই অবস্থা আমরা নিঃশ্বাস ঠিক নিব। আছে, ঠিক আছে। ঠিক আছে, নিঃশ্বাস নিব এবং আমরা নিচের দিকে যাবো এভাবে। তখন আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, 2 মিনিট পর সাথে সাথে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি। হ্যাঁ, ওয়াইফাই সাথে ডাটা নাই, ওয়াইফাই অনেক সময় কানেক্ট ঠিক মতো পায় না। না, আছে নেটওয়ার্কের প্রবলেম এখানে হচ্ছে। ওই তো ওয়াইফাই এর প্রবলেম দেখে প্রবলেম এখানে আসতেছে না, ডাইরেক্ট ডাটা আসতে আসতে ডাইরেক্ট ডাটা হলে ভালো। 3 4 হ্যাঁ নেটওয়ার্ক স্লো 5 শুরু করে দিবেন। এটাই সুন্দর লাগতেছে। 6 লাইট কি হলো কোনো না, ওটা হচ্ছে মনে হয় নেটের উপর লোড এটাই ভালো আসছে, এটাই ভালো আসছে। আমরা একটু বন্ধ করে দিব। হ্যাঁ, সবাই চালালে তো হবে না। শেয়ারিং করতে ও রে তার তো আমার সাথে 10 জন ছিল। ওরে ওরে আল্লাহ। তো শেয়ারিং করতে। ভাই একটু বন্ধ করে দেন। আচ্ছা, ওরে ডিরেক্ট হচ্ছে তো। 3 ইংলিশ আমি আমরা 5 মিনিট করে এবারে পরবর্তী যে আমাদের ব্রিদিং এক্সারসাইজগুলো ওটা সাথে আমরা দেব। সেটার জন্য আমি আরেকটা অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরকে অলরেডি আমরা বলে ফেলেছি যে আমরা কি ধরনের এক্সারসাইজ করবো এবং আমরা সেগুলো কেন হইতেছে হইতেছে। আমি অলরেডি আপনাদেরকে সংক্ষেপে বলে ফেলেছি। আমরা এখন আপনাদের দেখাতে যাবো, আপনারা মানে দেখবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা আমাদের পাশে গিয়ে আসবেন, ওরা দেখবেন। আচ্ছা স্যার, আপনি একটু এদিকে এসে দাঁড়ান, আপনি একটু সোজা হন। আমাকে দেখা যাচ্ছে তো নাকি? মেইন হচ্ছে আমরা যে আমাদের ফুসফুসে যে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যে হাতেরে? ফুসফুসের আশেপাশে যে অংশগুলো কিন্তু সবাই লাইভ করতেছে তো, যার কারণে স্পিড কমে গেছে। দরকার কি এদের আচ্ছা, আমরা এটা কমান্ডটা করতে হচ্ছে ব্রিদিং কন্ট্রোল এক্সারসাইজ। এটা হচ্ছে কি আমরা তাকে দেখাচ্ছি আমি আপনারা যারা বলতে রাখেন তাদেরকে না, এটাই তো লাইভ। আচ্ছা, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আমরা একটা হাত বুকের মধ্যে রাখবো, বুকের মধ্যে আরেকটা হাত আমরা আমাদের জাস্ট পেটে, আপার পেটে, মানে পেটের একটু উপরে, হ্যাঁ, জাস্ট ডায়াফ্রাম। ঠিক আছে, মানে একদম আমার স্টোমাক মানে ডায়াফ্রামের যে বর্ডারটা এখানে আমরা ধরে রাখবো। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট ফরলেটটা দিয়ে দেব, মাইক্রোফোনে কথা বলতে হবে। এটা আমরা আস্তে আস্তে ফিল করব আমাদের বুকটা আমরা পাওয়া এই অংশটা আমরা আচ্ছা, হ্যাঁ, হাত দেখাতে থাকেন, আপনারা একটু দেখেন মনোযোগ। এটা নরমাল একটা এক্সারসাইজ, এখানে আপনার কোনো ফোর্স দিতে হবে না, আস্তে আস্তে করে নাক দিয়ে নিব। আমরা জাস্ট ওটা অনুভব করব যে আমাদের বুক প্লাস হচ্ছে আমাদের নিচের অংশটা কোনো ধরনের মুভমেন্ট করতেছে কিনা, আমরা এটা স্বাভাবিকভাবেই নিব। আচ্ছা, আমরা 3 থেকে 4 বার এই এক্সারসাইজটা করব, ঠিক আছে? এর বেশি আমরা করব না, ছেড়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, এরপরে যে এক্সারসাইজের নাম সেটা হচ্ছে পার্স লিপ ব্রেথিং। সেটা হচ্ছে কি আমরা মেইনলি শোল্ডারটাকে আমরা আমাদের কাঁধটাকে সোজা করে রাখবো, বুকটাকে প্রশস্ত করে রাখবো, আমরা কোনো ধরনের অন্যান্য মুভমেন্ট করবো না। হ্যাঁ, আমরা সোজা হয়ে বসবো, সোজা হয়ে বসে নাক দিয়ে নিঃশ্বাস নিব, আস্তে আস্তে নিঃশ্বাস নিব, খুবই স্বাভাবিকভাবে নিয়ে আমরা সেটাকে গোল করে মুখ দিয়ে ছাড়বো। যেমন আমরা মোমবাতি ফু দিতে আমরা যেভাবে আমরা ফু দেই, ঠিক মুখটাকে গোল করে ওভাবে আমরা আস্তে আস্তে ছাড়বো। আমাদের নেওয়ার সময় থেকে ছাড়ার সময়টা একটু বেশি হবে। ঠিক আছে স্যার, একটু দেখেন। ঠিক আছে, আমরা নিতে যত সময় লাগবে আমাদের ছাড়তে দেওয়া তাতে বেশি সময়, এবং আমরা যতক্ষণ করে ছাড়বো ভালো বোঝা যাবে না, শ্বাস-প্রশ্বাস বেশিগুলো কাজ করবে। একটা পিছনে তো। যেটা হচ্ছে আমরা নেওয়ার সময় এটা আমরা ম্যাক্সিমাম নিই, আমরা যেটা করবো ম্যাক্সিমাম 4 সেকেন্ড পর্যন্ত আমরা জিনিসটা মানে আমরা নিঃশ্বাসটা আমরা আস্তে আস্তে নিব, কিন্তু যখন আমরা ছাড়বো তখন আমরা 8 সেকেন্ড পর্যন্ত ছাড়বো। আচ্ছা, আমরা যেটা করবো আমরা রিপিটেশন মেইনলি আমরা করবো 4 থেকে 5 বার, যেহেতু আমাদের এখানে সময় স্বল্পতা আছে আমরা সেটা একবার বা 2 বার করে দেখবো। ঠিক আছে স্যার, ফার্স্ট ব্রেথিং দেখানো হয়েছে। আচ্ছা, 3 নাম্বার যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের
অ্যাবডোমিনাল ব্রিদিং। অ্যাবডোমিনাল ব্রিদিংটা হচ্ছে গিয়ে আমাদের পেটের মাংসপেশিগুলোকে আমরা মেনলি ব্যবহার করে তারপরে সেই ব্রিদিংটা করবো। এটাতে হচ্ছে গিয়ে আমরা পেটের মধ্যে আমাদের ঠিক আপার একটু আগে যে আমরা করেছিলাম হাতটা আমাদের ঠিক আপারের লেভেলে আমরা রাখবো, ঠিক বুকের নিচে পেটের উপরে আমরা এখানে ফিল করবো। আমরা যেটা করবো একটু আগে আমরা একটা এক্সারসাইজ করেছি, সেটা হচ্ছে যেমন নাক দিয়ে গভীর ভাবে আমরা নিঃশ্বাসটা নিব, নিঃশ্বাসের সাথে পেটের পেশিগুলো যেন কাজ করে। পেটের দিকে আমরা নিঃশ্বাসটা কি করবো, পেটের দিকে চাপ দিব, মানে পেটের দিকে আমরা ফুলানোর চেষ্টা করবো, নিঃশ্বাসটাকে আমরা পেটের দিকে নেওয়ার চেষ্টা করবো, করে আমরা সেটাকে আস্তে আস্তে করে মুখ দিয়ে ছাড়বো। বাতাসটা যেন আমরা পেটের দিকে প্রেসার দিয়ে নিয়ে যাই। আচ্ছা, তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ ব্রিথিং এক্সারসাইজ। ডিপ ব্রিথিং এক্সারসাইজ সেটা হচ্ছে গিয়ে আমাদের যে আমরা অনেক সময় দেখা যায় ফুসফুসে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, সেখানে আমরা সবসময় নিব আমাদের নিচে যে ফুসফুসের যে চেম্বারগুলো আছে, পকেটগুলো আছে, সেই পকেটগুলো প্রশস্ত হবে এবং সাহায্য করবে, আমাদেরকে ইজি করবে এবং হচ্ছে আমাদের জিনিসটাকে রাস্তা থেকে প্রশস্ত করতে। আচ্ছা, যেটা হচ্ছে কি এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নর্মালি সোজা হয়ে বসবো, বসে আমরা যেটা করবো আমাদের জিহ্বাটাকে আমাদের ঠিক মুখের তালুর উপর আমরা উঠাবো, মুখটা বন্ধ থাকবে, উঠিয়ে আমরা আস্তে আস্তে নাক দিয়ে নিঃশ্বাস নিব যত গভীর ভাবে নেওয়া যায়, একদম শেষ পর্যন্ত করে মুখ দিয়ে সেটা ছাড়বো। কোনোভাবে আমরা ছাড়বো কিন্তু জেন্টেল ভাবে আমরা করবো। আচ্ছা, আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাদের পরবর্তী গ্রুপের পর আমাদের ইন্ডিভিজুয়াল কাউকে জিজ্ঞেস করলে যে কোনো থেরাপিস্ট আমরা তাদেরকে সেটা বুঝিয়ে দিব। এই এক্সারসাইজ গুলো আমরা মেনলি 3 থেকে 4 বার করবো, 3 থেকে 4 বার ডেইলি আমরা 3 বেলা করবো, ঠিক আছে? আমরা খুব বেশি একটা সময় নিয়ে করবো না, কারণ হচ্ছে বেশি অতিরিক্ত করলে আবার দেখা যাচ্ছে আমাদের ফুসফুসের অতিরিক্ত বাতাস জমা হয়ে তখন আবার কিছু সমস্যার দেখা দেবে। আচ্ছা, আমাদের এখানে এক্সারসাইজ গুলো মোটামুটি দেখানো শেষ, এখন আমরা একটা শুরু করতে যাবো নিয়ে। এটা হচ্ছে আমাদের একটা এক্সারসাইজের পার্ট, এর থেরাপির একটা পার্ট। আমরা সবাই দাঁড়িয়ে যাবো, সবাই সোজা কাপড় তুলে দেবো। আমরা মেনলি একজন একজন করে দাঁড়াবো। আমরা দেখুন তিনজন চলে আসি। আমরা একজন একজন করে দাঁড়াই, একটু একটু দূরত্ব বজায় রেখে আমরা দাঁড়াই। বাস্কেটে ফেলতে পারি, ঠিক আছে? আমরা কয়েকজন থেকে থাকলে ভালো হয়। একবারই মারবো। এই মাইন্ডটা রিপিট। My name is বাকি তিনজন, আবার তিনজন। ভাইয়া যেটা কাটতে থেকে হবে না। এভাবে দিতে হবে।
এই যে আমাদের আজকের খেলায় দিচ্ছে হচ্ছে আঙ্কেল একমাত্র পারছে। এই যে আমাদের তিনটা কি তিনটা প্রথম তিনজন দুজন হয়ে গেছে আরেকজন গ্রুপ নাম্বারদের আমার সুযোগ দেন প্রথম তিনজন যে কোনো তিনজন আমাদের গেমসে 3 জন বিজয়ী আমরা পেয়ে গেছি আপনাদের জন্য পক্ষ থেকে আপনারা 3 জন ডান্সে চলে যান। শেষ আরে তোমার শেষ না শেষ করো গ্রুপ শেষ করো আচ্ছা আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছি তথ্য যেটা হচ্ছে গিয়ে আমরা যে এক্সারসাইজ গুলো আপনাদেরকে দেখিয়েছি সেই এক্সারসাইজ গুলা আপনারা যদি আপনাদের এক্সারসাইজ করার সময় যদি মনে হয় ঘন ঘন শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে আপনাদের যদি মনে হয় যে আপনাদের মানে কনস্টিটিউশন বেড়ে যাচ্ছে অবসাদ লাগতেছে মাথা ঘোরাচ্ছে আপনারা তখন এক্সারসাইজ গুলো করবেন না আপাতত তখন বন্ধ রাখবেন ইভেন তখন কোনো ফিজিওথেরাপিস্ট অথবা ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করে পরবর্তী আপনারা এক্সারসাইজ গুলো আবার শুরু করবেন। আচ্ছা আমরা আমাদের গ্রুপ শেষ করে দিচ্ছি এখানে থ্যাংক ইউ সবাইকে। আপনি গিফটে দেওয়ার জন্য এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখবো যারা কোভিড পরবর্তী গ্রুপ ছিল তাদের 3 জনকে আমরা পুরস্কৃত করবো পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি সোনিয়া ম্যাডাম রুই ম্যাডাম সবাইকে যারা ছিল সবাইকে অনুরোধ করছি পুরস্কার করে দেন। তিনটা গিফট কিন্তু আজকে এবং ধন্যবাদ তারা এই সিএম স্যারকে বলেন তিনটা গিফট সিএম স্যারকে অনুরোধ করছি একটা নিচে আসার জন্য গিফট প্রদানের জন্য। আচ্ছা দুজনে আসেন না যারা কোভিড গ্রুপ ছিল তাদের সবার জন্য স্ন্যাক্স ব্যবস্থা বলে দেন স্ন্যাক্স কোভিড গ্রুপ যারা ছিলেন যারা স্ন্যাক্স পাননি আমি অনুরোধ করছি আমাদের ভলান্টিয়ারদের তাদের স্ন্যাক্স পৌঁছে দেওয়ার জন্য। কোভিড গ্রুপে যারা রোগী ছিলেন আমি তাদের কোনো ফুল স্ন্যাক্স দিয়ে যাদের আমাদের স্টাফ যারা আছেন যাদের 11টা থেকে পেশেন্ট আছে আমি তাদেরকে অনুরোধ করছি তাদেরকে চলে যাওয়ার জন্য কারণ পেশেন্ট যাদের করতে নাই উপস্থিত থাকি হ্যাঁ যাদের পেশেন্ট আছে তাদেরকে চলে যেতে হবে কষ্ট করে। ধন্যবাদ। এখন আমি এখানে যারা আরেকটি গ্রুপ পরিচালনা করার জন্য হচ্ছে আরেকটি গ্রুপ আছে নিয়মিত যারা সেবা নিয়ে থাকেন আমাদের কাছ থেকে তাদের নিয়ে যে গ্রুপটা আছে সেই গ্রুপটা পরিচালনা করার জন্য অনুরোধ করছি না এটা আপনি বলি হ্যাঁ আমি আমাকে দিচ্ছিস কেন আমি এখন কিছু না একটা দিন দেখা যাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছর আমাদের
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফিজিওথেরাপি দিবস উদযাপিত হয়। এবছর করোনা মহামারীর সিচুয়েশন পর্যালোচনা করে আমরা খুবই স্বল্প পরিসরে সিআরপি মিরপুরের ফিজিওথেরাপি বিভাগের পক্ষ থেকে আমরা দিনটি উদযাপন করছি। তারই অংশ হিসেবে আজকে 2টি গ্রুপ পরিচালিত হবে, যার একটি ইতিমধ্যে সংগঠিত হয়েছে। এখন আমরা পরবর্তী গ্রুপে চলে যাব। গ্রুপ পরিচালনায় আছি আমি আখিমণি, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, মাস্কুলোস্কেলেটাল ইউনিট, এবং আমি ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, গাইনোকোলজি অ্যান্ড সেলস ইউনিট। আপনারা যারা এই গ্রুপের জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন তারা সবাই আমাদের নিয়মিত হাঁটু ব্যথার রোগী। আমি যদি আরো সংক্ষেপে বলি, অস্টিওআর্থ্রাইটিস অফ নি অথবা হাঁটুর ক্ষয়জনিত সমস্যার কারণে যে রোগীরা আমাদের কাছে সেবা নিয়ে থাকেন তাদের মধ্য থেকে আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। গ্রুপের এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব গ্রুপ অ্যাক্টিভিটিজে, এবং গ্রুপ অ্যাক্টিভিটিজে যাওয়ার আগে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এসে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। গ্রুপের এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে হাঁটু ব্যথার ক্ষয়জনিত হাঁটু ব্যথার কারণ এটা কি, এর লক্ষণগুলো এবং প্রতিরোধ ব্যবস্থাগুলো কি কি। আসসালামু আলাইকুম সবাইকে। এটাকে আমরা বার্ধক্যের সমস্যা বলতে পারি, কারণ গবেষণায় দেখা গিয়েছে যে বয়স 45 সাল হওয়ার পরে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এছাড়াও পুরুষদের তুলনায় মহিলাদের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার পসিবিলিটিটাও অনেক বেশি। এর রেশিওটা হচ্ছে 4:1। আর কারণটা হচ্ছে মহিলাদের কাজের ধরন, যেমন একটানা অনেকটা একই পজিশনে বসে কাজ করা, অনেক বেশি হাঁটু ভাঁজ করে কাজ করা, পর্যাপ্ত পরিমাণে হাঁটা চলাফেরা না করা, পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার না খাওয়া, যেমন ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি। এছাড়াও শরীরের ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া, এবং আরো রয়েছে কিছু হরমোনাল ফ্যাক্টর। এখন আমরা জানবো যে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার ফলে হাঁটুতে কি হয়। হাঁটুতে প্রচুর ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, হাঁটু ভাঁজ করতে, সোজা করতে সমস্যা হয়, হাঁটু অনেক সময় ফুলে যায়, গরম হয়ে যায়, হাঁটুতে মাঝে মাঝে কটকট শব্দ হয়, এবং হাঁটুর মাংসপেশি শক্তিও অনেক কমে যায়। এত সব কমপ্লিকেশন হওয়ার ফলে আমাদের দৈনন্দিন কাজকর্মে কি কি সমস্যার আমরা সম্মুখীন হই, এখন আমরা সেটা জানবো। শুরুতেই বলবো যে সাধারণভাবে হাঁটু চলাফেরা, সাধারণভাবে আমরা হাঁটুতে ভর দিয়ে চলাফেরা করতে পারি না। অনেক সময় ফুরিয়ে ফুরিয়ে হাঁটতে হয়, সিঁড়ি দিয়ে উঠানামা করা যায় না, হাঁটু ভাঁজ করে নামাজ পড়া যায় না, ঠিক মতো টয়লেট ব্যবহার করা যায় না, এবং 10 মিনিটে যখন আমরা দাঁড়াবো তখন আমরা হাঁটুতে ব্যথা পাই। এখন হচ্ছে আমরা জানলাম যে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার ফলে হাঁটুতে কি হয় এবং দৈনন্দিন কাজকর্মে কি কি সমস্যার সম্মুখীন আমরা হই। এখন আমরা জানবো এটা থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি। শুরুতেই বলবো যে শরীরের ওজনটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, আর যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই সেটা কন্ট্রোল করবে, এবং সাথে প্রচুর পরিমাণে সুষম খাবার যেমন ভিটামিন, মিনারেল, আশযুক্ত খাবার, প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন। এভাবে যদি আমরা সবাই নিয়ম কানুন মেনে চলি তাহলে বয়স হওয়ার সাথে সাথে যে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার প্রবণতাটা সেটা অনেকাংশেই আমরা স্লো করতে পারি। তো আমি বলবো যে আপনারা অবশ্যই সচেতন থাকবেন, এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই সচেতন করবেন এবং জানাবেন। সবাইকে ধন্যবাদ সরকারে শোনার জন্য। এখন আমরা আমাদের প্রথম সেশন আমাদের চলে যাবো। গ্রুপ অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমার কিছু কথা, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কোনো না কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টে আন্ডারে আছেন। যদি কোনো এক্সারসাইজ করার সময় কোনো সমস্যা হয় বা আমরা আসলে যে অ্যাক্টিভিটিসগুলো এক্সারসাইজগুলো বলে দিব সেগুলো অবশ্যই সরাসরি ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্টকে আপনারা বলবেন, এবং তারা যদি মনে করে যে না এই মুহূর্তে সেই এক্সারসাইজগুলো আপনাদের জন্য ঠিক নয় তাহলে সেটা স্টপ রাখবেন। ঠিক আছে?
আমরা একটু দাঁড়িয়ে যাই। আচ্ছা, সময় স্বল্পতার জন্য আমরা খুবই অল্প রিপিটেশনে দেখাবো এবং আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে? ইনফরমেশন গুলো একটু ক্লিয়ার হবেন যে আমরা কিভাবে দেখাচ্ছি। প্রথমে দাঁড়িয়ে যদি মনে হয় যে না আপনার ব্যালেন্সে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে চেয়ারের পিছনে চলে যেতে পারেন। যদি মনে হয় যে না আমার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে চেয়ারের পিছনে থাকলেও কোনো সমস্যা নেই। আপনার প্রথমে আমরা যেমন স্কুলে লেফট রাইট করি, সেরকম করে খুবই অল্প করে 2 পা ডান বাম এরকম করবো 10 বার। ঠিক আছে, এরপর আমরা বসবো, বসে যাই। এর পূর্ববর্তী যে গ্রুপটি পরিচালিত হয়েছে সেখানে কিছু ব্রিদিং এক্সারসাইজ দেখানো হয়েছিল শ্বাসকষ্টের জন্য বা শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা থাকলে অথবা না থাকলেও আমরা করতে পারি। এই করোনা মহামারী কালে এটা খুবই ভাইটাল একটা এক্সারসাইজ, যেটা যাদের হয়েছে ইভেন যারা আমরা এখনো আক্রান্ত হইনি তাদের জন্য অনেক ইফেক্টিভ। সেক্ষেত্রে আমরা একটি এক্সারসাইজ আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি, যেটি আপনারা সহজে চাইলেই করতে পারবেন। তারপরেও আবারও বলে দিচ্ছি, যদি কোনো এক্সারসাইজ করতে আপনাদের সমস্যা হয়, সরাসরি ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? আপনারা আপনাদের বাম হাত একদম পেটের উপরে প্লেস করেন আর ডান হাত বুকের উপরে। বাম হাত পেটের উপরে, ডান হাত বুকের উপরে। জাস্ট প্লেস করে রাখবেন, কোনো প্রেসার হবে না, ঠিক আছে? নাক দিয়ে শ্বাস নিবেন এবং এটা একদম বুক ভরে শ্বাস নেওয়ার মতো শ্বাস নিবেন এবং মুখ দিয়ে খুবই নরমালি গোল করেও না ফুটিয়েও না, খুবই নরমালি স্বাভাবিকভাবে শ্বাসটা ছেড়ে দিবেন, ঠিক আছে? এই এক্সারসাইজটা 5 বারের বেশি না এবং এটা দিনে আপনারা 3 থেকে 4 বেলা করতে পারবেন। এরপর আমরা চলে যাই হাঁটুর কিছু নির্দিষ্ট ব্যায়ামে। সেটা আপনাদের যার যে পায়ের সমস্যা সেই পা উঠাতে পারেন, অথবা যদি কোনো সমস্যা হয় যে 2 পায়েই সমস্যা, সেক্ষেত্রে আপনার ডান পাটা আগে প্রেফার করেন। ডান পাটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে উঁচু করবেন এবং সোজা হয়ে বসা। এই এক্সারসাইজ গুলো করার সময় অবশ্যই আপনার কেয়ার করতে হবে যে আপনার কোমরের সোজা থাকবে, একদম সোজা হয়ে বসে নিবেন। পা 2 পায়ে সাপোর্টে থাকবে, ডান পাটা সামনের দিকে সোজা করে তুলবেন, তুলে আপনার পায়ের পাতাটা আপনার দিকে টান দিবেন। 10 সেকেন্ড হোল্ড করে আমরা 10 পর্যন্ত গুনবো, গুনে আবার চলে আসবো, ঠিক আছে? চলে আসি আগে যাই। একইভাবে আমরা 2 পায়ে করবো এটা 10 বার করে 20 বার। এরপর যে আরেকটা এক্সারসাইজ দেখাবো সেটা আপনারা একটু করেন, করলে যদি কোনো সমস্যা তাহলে আমরা আবার চেক করে বলে দিব। আপনার বাসায় এটা অল্টারনেটিভ হিসেবে কোনো টাওয়েল রোল করে এটা করতে পারেন, ঠিক আছে? বসি, 2 পা ফ্লোরে সাপোর্ট করে তারপর বসি, 2 পা ফ্লোরে সাপোর্টেড থাকবে।
2 হাঁটুর মাঝখানে আপনাদের কাছে যেটা দেওয়া হয়েছে সেটা প্লেস করেন, 2 হাঁটুর মাঝখানে। হ্যাঁ, সোজা করে, সোজা করে। ঠিক আছে, এখন 2 পায়ের মানে 2 থাইয়ের সেটা দিয়ে হচ্ছে আপনারা ওই টাওয়েলটাতে প্রেস করেন, প্রেস করে 10 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন। ঠিক আছে, এটিও আপনারা 10 সেকেন্ড করতে পারেন। 10 সেকেন্ড ঘোরা হয়ে গেলে স্টপ করে দেন। পেরেছেন? আচ্ছা, চালগুলো আপনাদের চেয়ারে পিছনে রেখে দেন। এরপর আপনাদের হাতে একটা থেরাব্যান্ড দেওয়া হয়েছে, এটা হচ্ছে পায়ের পাতার মধ্যে লাগান, ডান পায়ে। যাদের শুধু ডান পায়ে সমস্যা ডান পায়ে করতে পারেন, 2 পায়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ করতে পারেন, আপনার যে পায়ে প্রবলেম সেই পায়ে এটা লাগান। হ্যাঁ জুতা পরে জুতা খুলতে হবে, জুতা পরে হবে না। পায়ের পাতার দিকে, পায়ের পাতার দিকে একদম সোজা হয়ে বসেন, গোড়ালিটা থাকবে ফ্লোরে। ঠিক আছে, পায়ের পাতার মধ্যে বেলটা আটকান, পায়ের পাতার দিকে মানে আঙ্গুলের দিকে, গোড়ালিটা ফ্লোরে থাকবে। হ্যাঁ, এবার সোজা হয়ে বসেন, পাটা একটু সামনে আসবে, একটু 1 স্টেপ সামনে দেন, পাটা একটু সামনে আসবে, ফ্লোরে থাকবে, পায়ের গোড়ালি ফ্লোরে, শুধু পায়ের পাতা উঁচু হবে বেল্ট দিয়ে। ঠিক আছে, এইভাবে আমরা টেনে ধরবো 10 সেকেন্ড। ঠিক আছে, সেম এটাও 10 বার করে 2 পাই আমরা করব। আবারও বলছি, যদি মনে হয় যে এই সমস্যা হচ্ছে কোনো, তাহলে আপনার কথা বলে নেবেন। ঠিক আছে, ছেড়ে দেন। এরপর আমরা একটু দাঁড়াবো। সবাই চেয়ারের পিছনে চলে যায়, একদম চেয়ারের মানে ক্লোজে দাঁড়াবো, চেয়ারের সাথে একদমই কাছে। তারপর হচ্ছে আমাদের যে পায়ে সমস্যা বেশি সেই পাটা 1 স্টেপ পিছনে, যে পায়ের সমস্যা বেশি সেই পাটা 1 স্টেপ পিছনে। ঠিক আছে, তারপর আমার যেই পাটা ভালো, ঠিক আছে, সেটা হচ্ছে হাঁটুটা একটু ভাঁজ করব এবং চেয়ারের দিকে সামনে আস্তে আস্তে আসবো, পেটটা চেয়ারে টাচ করার চেষ্টা করব, পেট। সবাই থাকতে পারি না, আমার পেশেন্ট আমি তো পারি না শরীর থাকা, মানে এই পেশেন্ট এটা করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কোমর সোজা থাকবে, কোমর সোজা থাকবে। ঠিক আছে, শুধু পেট সামনের দিকে যাবে, কোমর সোজা থাকবে। এটাও আপনারা 10 সেকেন্ড হোল্ড করবেন, হোল্ড করে পাতা আবার আগের জায়গায় নিয়ে আসবেন। এরকম করে 2 পাই 5 বার 5 বার 10 বার। ঠিক আছে, আমরা 2 পা আবার একসাথে করে দাঁড়াই। এরপর আমরা ডান পা ডান দিকে নিব, সবাই একসাথে। আবার কাছে নিয়ে আসবো, বাম পা বাম দিকে, আবার একসাথে করব। ডান পা পিছনে, আবার একসাথে করব। বাম পা পিছনে, আবার একসাথে করব। ঠিক আছে, সবাই বসে। ধন্যবাদ সবাইকে। So nice presentation. ধন্যবাদ ম্যাডাম। So nice presentation. অনুষ্ঠানের এই পর্যায়ে
আমি রুমি ম্যাডাম, জুনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপি ইনচার্জ এসএনএম এলাকায় তার সঙ্গে এই অনুষ্ঠানের সভাপতি প্রদানের জন্য। আচ্ছা ম্যাডাম, এই ভাইয়া, ম্যাডামের এটা একটু লাইভ হোক, ম্যাডামের একটু ক্যামেরাতে একটু দিয়ে দেন, ক্যামেরা একটু দিয়ে দেন ম্যাডাম, তখন স্পিচ দিবে সামনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন উপলক্ষে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। আর সিআরপি মিরপুরের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি উপহার। আসসালামু আলাইকুম। সম্মানিত পেশেন্টগণ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আপনারা এসেছেন, কষ্ট করে এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এবং ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের সকল ফিজিওথেরাপি যারা আজকের এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে আমাদের ফিজিওথেরাপি দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অলরেডি করোনার সাথে বসবাস করছি প্রায় এই বছরে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমরা সবাই মোটামুটি অলরেডি জেনে নিয়েছি যেটা কম বেশি সবাইকে ফুসফুসে আক্রমণ করছে এবং এটা কবে শেষ হবে আমরা কেউ বলতে পারছি না। তাই এটাকে আমরা চেষ্টা করবো, এটাকে নিয়ে কিভাবে আমরা মোকাবেলা করবো, আমরা নিজেকে প্রস্তুত করবো। যাদের হয়ে গেছে তাদের পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য চিকিৎসাটা নিতে হবে, ফিজিওথেরাপি চিকিৎসা সেটা আমরা নিব, নিজেদেরকে আবার আগের জীবনে ফেরত নিয়ে যাবো। যারা আমরা এখন আক্রান্ত হইনি, যেহেতু আমাদের শেষ হয়নি, তো আমরা যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারি। আমরা নিয়মগুলো মেনে চলবো এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা ফুসফুসকে কিভাবে যত্ন নিতে হবে, ফুসফুসের যত্ন কিভাবে নিতে হয় এর জন্য আপনাকে কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের বয়স আলাদা, প্রত্যেকটা মানুষের সমস্যা আলাদা এবং এটা কিন্তু পুনর্বাসনটা আপনাদের ভিন্ন হবে, একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। এবং আমরা যদি এটাকে মোকাবেলা করতে চাই সেভাবে নিজেকে তৈরি করতে হলে সেটার চিকিৎসাটাও সবার জন্য আলাদা হবে। তো আমাদের পরামর্শ হবে, আমি একজন ফিজিওথেরাপিস্ট, আপনারা অবশ্যই এই ফিজিওথেরাপি পরামর্শটা নেবেন কিভাবে আপনারা করোনা মোকাবেলা করবেন। ভয় কিছু নাই, আপনারা চিকিৎসাটা নিলে অবশ্যই খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবেন। কারণ আপনার ফুসফুসের কার্যকারিতাটা নির্ভরশীল বাড়াতে হবে, সেটা আমাদের সব বয়সের জন্য। আশা করি আপনারা এই চিকিৎসাটা নেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে জানাবেন অবশ্যই এই পরামর্শটা নেবেন। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তুমি একটা বলবে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং সিআরপি সম্মানিত সেবাগ্রহীতা রোগীবৃন্দ সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি।